HTML এ আজকে আমরা শিখব টেবিল বর্ডারটা এবং টেবিলের যেই সাইজ আছে সেই সাইজটাও শিখব এবং এর পাশাপাশি টেবিলের যে হেডারের অপশনগুলো আছে সেটাও আমরা শিখে নেব। আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত টেবিলটার দিকে তাকাই তাহলে দেখো টেবিলটা কিন্তু ছোট্ট একটা টেবিল। আমরা চাচ্ছি এই টেবিলটা পুরোটা ওয়েবসাইট জুড়ে থাকুক, পুরোটা মানে পেজ জুড়ে টেবিলটা থাকুক। এর জন্য আমরা যেহেতু টেবিলের কাজ করতেছি, এই টেবিলে আমরা লিখব উইথ লিখে 100% দেব, px দিলাম। দেখো কিছু কি হয়েছে, মানে এই যে আমরা একটা কাজ করলাম, কোথায় করলাম আমরা, কোথায় করলাম স্টাইলের ভিতরে। আসলে কি স্টাইলের ভিতরে হবে? আমরা তো কাজ করব মূলত আমাদের যে টেবিল আছে টেবিলের ভিতরে। আমরা তো কাজ করছি অন্য জায়গায় উইথ, হ্যাঁ উইথ আমরা কাজ করব। দেখো আমরা এই কাজটা মূলত করব কোথায়, দেখো আমাদের এই কাজটা করতে হবে টেবিলের ভিতরে। আমরা সাইজের দিকে যদি খেয়াল করি, টেবিল সাইজ, এই যে টেবিল সাইজে গেলাম, দেখো টেবিলের সাইজের ভিতরে স্টাইল দিব, তার এখানে আমরা 100% দিয়ে দিব। এখানে আমরা দিব স্টাইল, কিছু করতে হলে স্টাইল দিতে, স্টাইল দিলাম, দেন উইথ দিলাম 100% বা 100 পিক্সেল। দেখো এখানে কিন্তু কিছুই হয় না, আরও চেপে গেল। এখন পিক্সেল না দিয়ে যদি আমরা 100 দিই, দেখো কি হয়, ছোট হয়। এখন পার্সেন্ট যদি যেই, দেখো পুরাটা ওয়েবসাইট জুড়ে আমার এই টেবিলটা দাঁড়ায় গেছে। 100% মানে হচ্ছে কি, একটা কম্পিউটার হোক, একটা ল্যাপটপ হোক, একটা মোবাইল হোক, যেইখানে তুমি কোড করতেছ অথবা যেইখানে তুমি এই টেবিলটা রান করবা সেইখানে এটা রেসপন্সিভ হবে। দেখো আমরা যদি দেখাই, দেখো টেবিলটা কিন্তু রেসপন্সিভ হচ্ছে, তাই না? এখানে হচ্ছে টেবিলটা রেসপন্সিভ। এখন যদি আমি এখানে 100 পিক্সেলটা দেখাই বা 800 পিক্সেল দেখাই, ওকে 800 পিক্সেল দেখাইলাম, px দিলাম, দেখো এখন কিন্তু টেবিলটা রেসপন্সিভ না, তাই না? টেবিলটা রেসপন্সিভ না। দেখো অংশগুলো কি, অংশগুলো আর দেখা যাচ্ছে না। বাট আমরা এইখানেই যদি 100% দিই না, তাহলে তুমি তোমার কম্পিউটারটাকে যতই মিনিমাইজ করো বা ছোটো করো, এটার মতো রেসপন্সিভ সে হয়ে যাবে, যার যার মতো করে রেসপন্সিভ হয়ে যাবে। দেখো এটা বড়, এটা স্ক্রিনটা বড় হচ্ছে, এটাও বড় হচ্ছে, এটা হচ্ছে রেসপন্সিভ। অ্যাকচুয়ালি আমাদের এটাই করা উচিত। এবং হাইটটা দেখি, হাইটটা কিন্তু কম না। আমরা হাইটটাও যদি চাই, হাইট 100% যদি দেই, তাহলে দেখবে হাইটটা উপর নিচে সমান হয়ে গেছে, দেখছো? এখন আরও যদি এখানে থাকতো তাহলে এগুলো শো করতো। তো উইথটা আমরা এখানে দিচ্ছি, অ্যাকচুয়ালি হাইটটা আমরা দেই না টেবিলের কাজের ক্ষেত্রে। এ হয়েছে অবস্থা। তো তোমরা তো বুঝতেই পারতেছ, ওইখানে কোডটা দিই না, এই জন্য লাল। ওকে, আচ্ছা এবার ঠিক আছে। তাহলে এখানে কি ভুল হয়েছে কিছুই তো আমি জানি না। টেবিলে গেলাম, এই যে ঠিক আছে এবার। এবং টেবিলের এটা রেসপন্সিভ না। আমরা যদি টেবিলটাকে ওই সেম আগের মতো স্টাইল দিলাম, দেওয়ার পরে উইথ দিলাম, ফিট টু কন্টেন্ট অথবা 100% দিলাম, তাহলে এখন কি দাঁড়ালো, আমাদের প্রয়োজনের স্বার্থে টেবিলটা বড় হয়ে গেল। এ হচ্ছে টেবিল বড় করার কৌশল। এখন টেবিলের হেডার্স আছে, হেডার্সে আমরা আরও অনেক সিস্টেম দেখব। যদি আমরা তাকাই তাহলে টেবিলের হেডার তো আমরা সহজেই জানি কি, তাই না? টেবিলের হেডার আমরা সহজেই জানি কি আছে। একটু খেয়াল করো, আমরা যদি টেবিলটার দিকে তাকাই তাহলে বাম দিক থেকে আমাদের লেখা শুরু। তো এগুলো বাম দিকে না ডান দিকে যাবে সেটা তো আমরা ভালো করেই জানি। এই স্টাইলগুলো কীভাবে করতে হয় আমরা জানি না? অবশ্যই জানি। আমরা এখন এখানে নিব টেবিলের ডেটাগুলো,
তারপর এটা নিলাম টেক্সট অ্যালাইন যদি দেখাই তাহলে ডান দিক থেকে এটা শুরু হবে। দেখো কোত্থেকে শুরু হয়েছে, ডান থেকে, ঠিক আছে, হয়ে গেল কিন্তু, তাই না? ছোট করি, দেখো ডান দিক থেকে শুরু। আবার যদি বলি মাঝখান থেকে হবে সেন্টার থেকে, হ্যাঁ। আবার যদি বলি জাস্টিফাই তো এখানে হওয়ার কথা না, কারণ জাস্টিফাই কি হবে, মিলে টিলে যা গেল। এখন বাই ডিফল্ট লেফটেই থাকে, তাহলে এগুলো কি আমরা আস্তে আস্তে কিন্তু আমাদের সাইটে করতেছি। তো এগুলো বাই ডিফল্ট লেফট থেকেই শুরু হয়, আমরা লেফটে দিব না। আমরা অ্যাকচুয়ালি কি করতে পারি, টেবিলের হেডারটাকে, খেয়াল করো, টেবিলের হেডারটাকে মিডলে দিতে পারি, সেন্টার দিলাম, টেবিলের টিডি না, টেবিলের হেডার দিলাম টিএইচ, এটাকে দিলাম। ওকে, আমরা যদি এটাকে কাটি, টেবিল, তারপর কমা, টেবিল হেডার না, টিএইচ দেওয়ার পরে এটাকে আনলাম টেক্সট অ্যালাইন দেওয়ার পরে আমরা এটাকে সেন্টার দিলাম। তাহলে দেখো টেবিলের আমাদের কি আছে, সব কিছু কিন্তু এই যে টেবিলে যা আছে সবই মাঝে চলে গেল। আমরা টেবিলে হেডারটা শুধু চাচ্ছি, হ্যাঁ, দেখো শুধু চাচ্ছি হেডারটা, আর কিচ্ছু না। তাহলে দেখো হেডারটা মিডলে চলে গেছে, আর বাকি যা আছে বাম দিকে। তো এইভাবে কিন্তু আমরা আরও স্টাইল করতে পারি, পরবর্তীতে আমরা জানবো এবং দেখব। তো এই হচ্ছে একটা অবস্থা। আরও অবস্থা হচ্ছে কি, আমরা টেবিলের মাল্টিপল কলাম নিতে পারি, একটা টেবিলের ভিতরে একাধিক কলাম নিতে পারি। কীরকম, এবার যদি তুমি দেখো এখানে কি বোঝাচ্ছে, এই নেমটা কি, নেমটা হচ্ছে টেবিলের হেডিং বা হেডার, টেবিল হেডার, রাইট। এই টেবিল হেডারে কল স্পান 2 দিলে, অর্থাৎ একটা কল মানে কি, কলাম 1 কলাম 2, এটা হচ্ছে কল, আর স্পান মানে কি কেটে ফেলবো, আর 2 কল স্পান 2 দিয়ে যদি আমরা লিখি, তাহলে দেখো আমাদের এখানে দুইটাকে, ধরো আমরা চাচ্ছি কি কোম্পানি এবং নেম এই দুইটাকে মিলিয়ে ফেলতে। একটু যদি খেয়াল করি তাহলে দেখো আমরা কোম্পানি এবং নেমকে চাচ্ছি মিলিয়ে ফেলতে। তো আমরা এখানে দিলাম, দেওয়ার পরে আমরা দিলাম কল স্পান 2 দিলাম, 2 দেওয়ার পরে দেখো তো কি হয়েছে। এখন তুমি বলতে পারো কান্ট্রিটা তো আলাদা হয়ে গেল, তাই না? হ্যাঁ, কারণ আছে, কারণ আমরা নেম দিব না, নেমটা না দিলে আমাদের জন্য সহজ। দেখো অ্যাকুরেট, এখন কি বোঝাইছে, কোম্পানি নেম এভাবে দেখাইছে। এখন তুমি যদি মনে করো কল স্পান এভাবে আছে, যেভাবে আছে এভাবেই থাকুক, এটাকে চেঞ্জ করব না। আমি চাচ্ছি এই যে এখানে এসে দুইটা জিনিসকে আমি আলাদা করে দেব। কিভাবে, আমি কলামকে যদি এভাবে না দেই, এখানে তো দেওয়া আছে টেবিল সেভিং, তো এই হচ্ছে অবস্থা। আবার যদি কল স্পান 2 বা এটাতে দেখাই, টেবিলের ডাটাতে যদি দেখাই, একটু খেয়াল করো, টেবিলের ডাটা আছে, টেবিলের ডাটা এটাতে যাই, প্রথমটাতে টেবিলের ডাটাতে যদি গিয়ে লিখি কল স্পান 2, তাহলে দেখো কি হইল, এবং এটাকে যদি কেটে দেই তাহলে দেখো সে একটা নামকেই দুইটা কলামের মধ্যে নিয়ে নিছে, একটা রো দুইটা কলামের ভিতরে জুড়ে আছে। এখন যদি 3টাতে দেই, খেয়াল করো, কল স্পান 3 দেই, 3 দিলে দেখো, আর জার্মানি যদি এখানে কেটে দেই, দেখো পুরাটার মধ্যে একটা জুড়ে আছে। তো এইভাবেই কিন্তু আমরা আমাদের জিনিসগুলোকে মানে প্রয়োজনের স্বার্থে ব্যবহার করতে পারি। তো এখানে আরও একটা অপশন আছে, আমরা যে টেবিলের ক্যাপশন দিতে পারি, আমরা দিতে পারি। তো স্টাইল উইথ ক্যাপশন দেওয়া যেতে পারে, এ হচ্ছে অবস্থা। তো আশা করছি পরবর্তীতে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত আলোচনার আগে আমরা যদি শেষ করি, তো সেক্ষেত্রে তোমরা তোমাদের মতো করে বাসায় প্র্যাকটিস করো, তাহলে আরও খুব ভালোভাবে শিখতে পারবা।